অনেকটা হাসি মুখেই প্রধানমন্ত্রীর দপ্তরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে দেখা করতে গিয়েছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার খান এবং তার সাথে ছিলেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাজমুল আহসান। গতকালকের এই সাক্ষাৎকারে তাদের ভেতরে কি নিয়ে কথা হয়েছে, কেন জেনারেল ওয়াকার মুখ কালো করে বেরোলেন, আজকে এই বিষয়টি নিয়ে কথা বলবো। শেষ পর্যন্ত সাথে থাকবে। আসসালামু আলাইকুম এবং আদাব। বাংলাদেশ সেনাবাহিনীর সাথে পাকিস্তান সেনাবাহিনীর দহরম মহরম ইদানিং খুব চোখে পড়ার মতো। শুধু যে সেনাবাহিনী তাই নয়, সাথে বিমান বাহিনী রয়েছে, নৌবাহিনী রয়েছে। ওভারঅল সামরিক বাহিনীর মধ্যে যে যোগাযোগ এবং যে সখ্য গড়ে উঠেছে তা আজকাল অনেকটা চোখে পড়ছে। আমার আজকাল ধারণা যে পাকিস্তান সামরিক বাহিনী, বিশেষ করে পাকিস্তান আর্মি যেভাবে পুরো দেশটাকে শাসন করছে, দেশের রাজনীতি বলেন বা পুরো পাকিস্তান সেনাবাহিনীর নিয়ন্ত্রণে। যে কথা আমি আগেও বলেছি যে পৃথিবীতে খুব হাতে গোনা আর্মি আছে যাদের দেশ রয়েছে। যেমন বলা হয় যে অমুক দেশের একটা আর্মি আছে, কিন্তু পাকিস্তানকে বলা হয় যে পাকিস্তান আর্মির একটা দেশ আছে। এবং এটা খুব মজা। পাকিস্তান একদিকে তাদের অর্থনীতি ভঙ্গুর, ভিক্ষার টাকায় চলে, কিন্তু সামরিক বাহিনীর কিন্তু টাকার অভাব নেই। তাদের প্রচুর সম্পদ রয়েছে, প্রচুর অর্থ রয়েছে, এবং তাদের গোয়েন্দা সংস্থার বাজেট এবং তাদের অনেক ক্ষেত্রেই কোনো অ্যাকাউন্টেবিলিটির দরকার হয় না। দে ক্যান স্পেন্ড অ্যাজ মাচ অ্যাজ দে ওয়ান্ট। তো আমার মনে হয় যে বাংলাদেশ আর্মির মধ্যেও এই ধারণাটা ঢুকিয়ে দেওয়া হয়েছে সুকৌশলে, এবং বাংলাদেশ আর্মি এখন সবখানেই তারা এই পাকিস্তানের সাহায্য নিচ্ছে। প্রশিক্ষণ বলেন, যন্ত্রপাতি ক্রয় বলেন, সবকিছুতেই তাদের পাকিস্তানকে লাগছে। এবং এই যে তারেক রহমানের সাথে দেখা করতে গেলেন, মূলত দু তিনটা ইস্যু নিয়ে কথা হয়েছে। যেমন আপনারা জানেন যে জুন মাসের থেকে পর্যায়ক্রমে সেনাবাহিনীকে উইথড্র করে ব্যারাকে ফিরিয়ে নেওয়া হবে। সেই যে ডক্টর ইউনূসের আমলে ম্যাজিস্ট্রেসি পাওয়ার সহ সেনাবাহিনীকে ব্যারাকের বাইরে আনা হয়েছিল আইন শৃঙ্খলা সহ বিভিন্ন কারণে। তো সেই সেনাবাহিনী কিন্তু প্রায় 2 বছর হতে চললো, তারা কিন্তু আর ব্যারাকে ফিরে যেতে চাচ্ছে না। যদিও সেনাপ্রধান তার একটা বক্তৃতায় রাওয়া ক্লাবে অনেক আগে বলেছিলেন যে তার বাহিনী ব্যারাকে ফিরে যেতে চায়, তিনিও ক্লান্ত, তিনি একটা নির্বাচন দিয়ে একটা লম্বা ছুটিতে যেতে চান। কিন্তু নির্বাচন হয়ে যাবার পরে সেনাবাহিনীর ব্যারাকে ফেরারও নাম নাই, তারও ছুটিতে যাবার নাম নাই। যদিও তিনি পেশাগত সফরে বিভিন্ন দেশ ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু একটা ফ্যামিলি হলিডে করার কোনো নাম নাই। তাহলে ঘটনাটা কি? একটা তো প্রচলিত কথা আছেই যে সেনা প্রধান যেটা বলবে তার মানে আপনারা ধরেই নেবেন যে ওটা হবে না। সুতরাং সেটা এখানেও আমরা দেখতে পাচ্ছি। সেনাবাহিনীকে যখন জুন মাস থেকে পর্যায়ক্রমে ক্যান্টনমেন্টে ফিরিয়ে নেবার সিদ্ধান্ত হয়েছে সরকারের পক্ষ থেকে, তখন ওয়াকার গিয়ে বলেছে যে এই মুহূর্তে সেনাবাহিনীকে ব্যারাকে ফেরানো ঠিক হবে না। তার যুক্তি হলো, যদি এই মুহূর্তে সেনাবাহিনী রাজপথ থেকে উইথড্রন হয়ে ব্যারাকে ফিরে যায়, তাহলে মাঠ আওয়ামী লীগের দখলে চলে যাবে এবং তখন নাকি আওয়ামী লীগকে সরকারের পক্ষে সামাল দেওয়া সম্ভব হবে না। এমনি আওয়ামী লীগের নেতা কর্মীরা এখন যথেষ্ট চার্জ। দেশে যখন কথা বলি, আগেও যখন 6 মাস আগে কথা বলতাম, অনেকেরই অনেক রকমের হতাশা ছিল, ভীতি কাজ করতো কারো কারো মধ্যে। কিন্তু এখন আমি জানি না, দেশে আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে কথা বললে কোত্থেকে যে তারা এত কনফিডেন্স পায়, আমি খুব অবাক হয়ে যাই। এমনও হতে পারে যে যখন পিঠ দেওয়ালে থেকে যায় তখন কিন্তু মানুষ মরিয়া হয়ে ঘুরে দাঁড়ায়। আর আওয়ামী লীগের মতো একটি সংগঠন যার 5 কোটি শুধুমাত্র ভোটার সমর্থক রয়েছে, সেই সংগঠনকে আপনি নির্বাহী আদেশে কার্যক্রম বন্ধ করে রাখবেন, তাদের উপরে নির্যাতনের স্টিম রোলার চালাবেন, কারাগার ভর্তি করে রাখবেন, কতদিন রাখবেন? এখন তো আওয়ামী লীগ নেতাদের সাথে, কর্মীদের সাথে কথা বললে শেষে দেখি সবাই, এটা একটা এখন আবার নতুন করে চালু হচ্ছে, সবাই জয় বাংলা বলে শেষ করে। তো এই জায়গাটায় এই আওয়ামী জুজুর ভয় দেখাচ্ছেন জেনারেল ওয়াকার খান।
তারেক রহমানকে বোঝানোর চেষ্টা করছেন যে আর্মিকে এই মুহূর্তে উইথড্র করা ঠিক হবে না। কিন্তু একটা যে রকমেরই নির্বাচন হোক, একটা নির্বাচিত সরকার সে বলেছে সে উইথড্র করতে চায় এবং এটা নিয়ে যথেষ্ট সমালোচনা হচ্ছে সরকারের মধ্যে। আবার দলের মধ্যে এই চাপও আছে যে আর্মি এই ব্যারাকের বাইরে থাকলে তার দলের অনেকের আবার চাঁদাবাজি সহ নানান রকমের অপকর্ম করতেও নাকি অসুবিধা হয়। সুতরাং এটা যে শুধু আওয়ামী লীগ ঠেকানোর বিষয় না, বিএনপির অনেকেও মনে করতেন যে আর্মির উপস্থিতিটা তাদের রাজনৈতিক কার্যক্রম মানে চাঁদাবাজি দান্দাবাজি এগুলোর জন্য একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। হোয়াট এভার দ্য রিজন, ওয়াকার খান জানিয়েছেন এই মুহূর্তে আর্মিকে উইথড্র করা ঠিক হবে না। মোরালেস বলতে গেলে বলা যায় যে আর্মি এই মুহূর্তে ফিরে যেতে চায় না। কেন আর্মি ফিরে যেতে চায় না? এর পাশাপাশি আরো বলেছেন তিনি, এই যে নিরবিচ্ছিন্ন সহযোগিতা করতে চায় সরকারকে, সরকারের সাথে এক ধরনের পার্টনারশিপ গড়ে তুলতে চায়, এটা দেখে আমাদের সেই ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেই ভয় পায়, সেরকম একটা অবস্থা। আর্মি যখন সরকারের সাথে সহযোগিতা নিয়ে কাজ করতে চায় নিরবিচ্ছিন্ন ভাবে, তখন আবার সেই পাকিস্তান মডেলের কথা মনে পড়ে, যে পাকিস্তান সামরিক বাহিনী এখন ঘন ঘন বাংলাদেশে আসছে। তাদের এই মন্ত্রটাও দেওয়া খুব স্বাভাবিক যে আমরা পাকিস্তান লুটে পুটে খাচ্ছি, দখল করে খাচ্ছি, তোরা বেটা বাংলাদেশ দখল করে খা, এটাও হতে পারে। আরো কিছু কার্যকলাপ যেটা আমরা দেখছি যে সাধারণত এই গত বাজেটেও বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট যেটা ছিল এটা প্রায় 41,000 কোটি টাকার কাছাকাছি। এছাড়াও আরো অনেক খাতে বাজেট থাকে যেটা প্রতিরক্ষা খাতে বা এই সামরিক বাহিনীর পেছনে ব্যয় হয়, এবং হিসাব করলে দেখা যায় যে সবচেয়ে বেশি বাজেট এই প্রতিরক্ষা খাতেই ব্যয় হয়। আবার এর কিছু অংশ তারা কৌশলে অন্য অন্য সেক্টরে ডিভাইড করে দেয়, হোয়াট এভার দ্য রিজন। তো এখন তাদের যে প্রচলিত বাজেট এর বাইরেও তারা এবার 27,000 কোটি টাকা অতিরিক্ত চাচ্ছে, এবং এই বাজেটটা চাচ্ছে মূলত কেনাকাটার জন্য। এর একটা বড় অংশ খরচ হবে বিমান বাহিনীর জন্য। বিমান বাহিনী আকাশ প্রতিরক্ষা যে ব্যবস্থা আছে সেটা কিনতে চায়, ড্রোন কিনতে চায়, যুদ্ধ বিমান কিনতে চায়, তাদের পাইলটদের প্রশিক্ষণ দিতে চায়, আবার বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন অস্ত্রপাতি কিনতে চায়, নানা রকমের মানে সামরিক বাহিনীকে আধুনিকীকরণের জন্য অতিরিক্ত 27,000 কোটি টাকা প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এবার সরকারের কাছে বাজেটে রাখার জন্য বলা হবে। এবং এই 27,000 কোটি টাকা মূলত পারচেজ, এর মধ্যে কিন্তু ম্যান পাওয়ার, অ্যাডমিন কস্ট এসব নেই। তার মানে বাংলাদেশ যে মুহূর্তে টাকা ছাপায় চলতেছে, প্রতিদিন ব্যাংক থেকে লোন করে চলতেছে, বাংলাদেশের অর্থনৈতিক সূচকগুলো সব নিম্নমুখী, সেই মুহূর্তে একটা উচ্চবিলাসী বাজেট তারা এই সরকারের কাছে চেয়েছে এবং এই সরকারকে সেটা জানিয়েছে। তো আমি জানি না যে এই কথা শোনার পরে আমাদের প্রধানমন্ত্রী কতটা আনন্দিত হবেন, বা প্রধানমন্ত্রী জেনারেল ওয়াকারকে কি বলেছেন তাহলে সেনাবাহিনী এই মুহূর্তে উইথড্র করা হবে না? ওয়াকার খান যেভাবে ঢুকেছিলেন সেই একইভাবে কিন্তু বের হননি। বেরোনোর সময় তার মুখটা একটু কালো ছিল। এখন সরকার তাকে সিদ্ধান্ত ইমিডিয়েটলি জানিয়ে দেননি, সরকার বলেছে তারা ভেবে দেখবেন, তারা দেবেন। তো তারপরে কি হবে সেটা নিয়েও একটা আগ্রহ তৈরি হয়েছে। এর পাশাপাশি বাংলাদেশ একটা সামরিক জোটে যোগ দেওয়ার জন্য চিন্তা ভাবনা করছে। যেমন পাকিস্তান সৌদি আরবের মধ্যে একটা ডিফেন্স চুক্তি হয়েছে, পাকিস্তান সৌদি আরব তুরস্কের সাথে মিলে বাংলাদেশ একটা নতুন সামরিক জোট তৈরি করতে চায়, এবং সেই জোটে যোগদানের মধ্য দিয়ে বাংলাদেশ এমনিতেই জিওপলিটিক্যাল যে ক্যালকুলেশনস গুলো আছে, যে ইকুয়েশনস গুলো আছে, তাতে বাংলাদেশ ভীষণ ঝুঁকিপূর্ণ একটা অবস্থায় আছে। তার মধ্যে এই মুহূর্তে আবার অনেকে ধারণা করেন এটাও পাকিস্তানের প্ররোচনায় আমাদের সামরিক বাহিনী ভাবছেন যে তারা একটা নতুন সামরিক জোটে যোগ দেবেন, এবং সেই সামরিক জোটে যোগ দেওয়াটা বাংলাদেশের জন্য আদৌ মঙ্গলজনক হবে কিনা এটা নিয়ে কিন্তু নিরাপত্তা বিশ্লেষকরা ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছে। এখন শেষ কথাটা হলো যে জেনারেল ওয়াকারের সাথে অ্যাডমিরাল নাজমুল হাসান কেন গেলেন, কেন নৌবাহিনী প্রধান গেলেন, সেটি নিয়ে পরের এপিসোডে বলবো। নৌবাহিনী প্রধানকে কেন নিয়ে গিয়েছেন এবং নৌবাহিনীর প্রধানের
বিষয়ে আরো কিছু স্পর্শকাতর তথ্য আমার কাছে এসেছে, এটি নিয়ে পরে একটি এপিসোড করব। বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আবার বলেছেন তারা খুব শিগগিরই ব্যারাকে ফিরে যাবেন এবং শিগগিরই ব্যারাকে ফিরবেন বলে কোনো সুনির্দিষ্ট দিন, তারিখ, মাসের নাম যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান উল্লেখ করেন নাই, তাতে এটা পরিষ্কার যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ যে সম্প্রতি আইন শৃঙ্খলা রক্ষা বিষয়ক কোর কমিটির বৈঠকের সিদ্ধান্ত হিসেবে সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন যে সরকারের সিদ্ধান্ত হচ্ছে এই যে জুন মাসের মধ্যেই পর্যায়ক্রমে সকল সেনা সদস্যরা ব্যারাকে ফিরে যাবে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জুন মাসের মধ্যেই সেনা সদস্যদেরকে ব্যারাকে ফিরিয়ে নিয়ে যেতে প্রস্তুত নন। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান পুরো ইউনূস আমলটা জুড়েই, মানে তার আমলটা জুড়েই, কারণ সেনাপ্রধান ওয়াকারুজ্জামানই তো আগস্টের 5 তারিখ 2024 সালে বেরিয়ে এসে দেশের দায়িত্ব নিলেন এবং তারপর সরকার গঠন করে দিলেন, ইউনূস সরকার গঠন করে দিলেন। কাজেই ওই পুরো ইউনূস সরকারের আমলটা জুড়েই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নানা সময় প্রকাশ্যে এবং বিভিন্ন সময় নানা সূত্র মতে জেনে সংবাদ মাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করে সেনাবাহিনীকে তিনি ব্যারাকে ফিরিয়ে নিয়ে যাবেন, এটা না হলে ওটা না হলে, নির্বাচন না হলে, নির্বাচনের তারিখ না দিলে, এরকম নানা রকম সময়ে তিনি সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার বিষয়টাকে একটা তুরুপের তাস হিসেবে ব্যবহার করেছেন বা বারবার বলেছেন বটে যে সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নিয়ে যাব। কিন্তু যা যা ঘটছে 2024-এর আগস্টের পর থেকে বলা মুশকিল সেটা কি সত্যি ডক্টর ইউনূসের সঙ্গে তার দর কষাকষির অংশ ছিল নাকি একটা সাজানো নাটকের অংশই ছিল মাত্র। প্রথমে ফেব্রুয়ারি মাসে মনে করে দেখেন, 2025-এর ফেব্রুয়ারিতে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান প্রথমবারের মতো বলেছিলেন যে আপনারা কাদা ছুড়াছুড়ি করবেন না, তাহলে দেশ খুব খারাপ দিকে যাবে, দেশে সবাইকে সতর্ক থাকতে হবে, নিজেরা কাদা ছোড়াছুড়ি করলে স্বাধীনতা বিপন্ন হবে। পরে বলবেন না আমি আপনাদের সতর্ক করি নাই, সকল ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ না যদি করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ জাতির সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমি আজকে বলে দিলাম, নইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি, আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের। ওই নাটকীয় বক্তব্যের দিন 2025-এর ফেব্রুয়ারিতে তিনি হঠাৎ করে সংবাদ মাধ্যমের সামনে পিলখানা ট্র্যাজেডির স্মরণে সেনাবাহিনীর এই কর্মকর্তাদের আয়োজিত এক অনুষ্ঠানে দাঁড়িয়ে বলে বসলেন যে আমার একটাই আকাঙ্ক্ষা, দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা। আই হ্যাড এনাফ লাস্ট 7-8 মান্থস, আই হ্যাড এনাফ। আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনানিবাসে ফেরত আসব। 2025-এর ফেব্রুয়ারিতে যখন সেনাপ্রধান ওই কথা বললেন তখনও আমরা প্রশ্ন করিনি অবশ্য যে 2024-এর আগস্টে একটা সরকারের পতনের পর ঠিক কেন, কার নির্দেশে, সংবিধানের কোন ক্ষমতা বলে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান দুই কাঁধে বিমান বাহিনী প্রধান আর নৌবাহিনী প্রধানকে নিয়ে এসে জাতির সামনে ঘোষণা দিলেন যে তিনি আমাদের জানমালের দায়িত্ব নিচ্ছেন। মানে জানমালের দায়িত্ব নেওয়ার কোনো দায়িত্ব তো সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে সংবিধান অনুযায়ী দেওয়া হয় নাই। এমনকি যে সংবিধান রক্ষায় সেনাপ্রধান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে রক্ষা করে গেলেন এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এরপর এই সাম্প্রতিক সময়ে নির্বাচন হবার পর অত্যন্ত গভীরভাবে কৃতজ্ঞ চিত্তে সেনাপ্রধান যে তাকে রক্ষা করেছেন এবং রাষ্ট্রপতিকে রক্ষার মাধ্যমে সংবিধান রক্ষা করেছেন, এই অবদানের কথা স্মরণ করলেন। কিন্তু কই, রাষ্ট্রপতিকে তো তিনি সামনে আনলেন না। তিনি সামনে এসে যে দায়িত্ব নিলেন তাতে পরিষ্কার যে সেনাপ্রধান ওই আগের যেসব সেনাপ্রধানরা কু করেছেন কিংবা যেসব সেনাপ্রধানরা নীরব কু করেছেন, মানে বঙ্গভবনে গিয়ে ইয়াজউদ্দিন সাহেবের বঙ্গভবনে গিয়ে সামনে বন্দুক রেখে তাকে জরুরি অবস্থা জারিতে বাধ্য করেছেন, মানে নীরব কু অথবা রক্তক্ষয়ী কু, যতজন যত কু করেছেন তারা যেমন বেরিয়ে এসে টেলিভিশন বা বেতারে দাঁড়িয়ে বলেছেন যে তারা
আমাদের জানমালের দায়িত্ব নিলেন, সেনাপ্রধান ওয়াকারুজ্জামানও সেই কাজটাই করেছেন। কাজেই তিনি যখন বলেন তিনি ব্যারাকে ফিরবেন, সেটা যেমন বিশ্বাস করবার কারণ নাই, ঠিক তেমনি ভাবে বিশ্বাস করবার কারণ নাই যে স্বরাষ্ট্রমন্ত্রী মানে নির্বাচিত বেসামরিক সরকারের মন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন দেখেই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জুনের মধ্যে তার সেনা সদস্যদেরকে ব্যারাকে নিয়ে যেতে প্রস্তুত। দেখেন, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এই ব্যারাকে ফিরে যাব, আমার কথা না শুনলে ব্যারাকে ফিরে যাব, এসব আরো কয়েক দফায় করেছেন। 2025-এর মে মাসে মনে করে দেখেন, মানে সেনাপ্রধান ওয়াকার চলেন ডালে ডালে আর ইউনূস সাহেব তো চলেন পাতায় পাতায়। ইউনূস সাহেব হঠাৎ করে 2024-এর আন্দোলনের মহান নেতা নাহিদ ইসলামকে ডেকে জানিয়ে দিলেন, তরুণ নেতাকে, যে তিনি পদত্যাগের কথা ভাবছেন, কারণ তিনি চারদিক থেকে এত চাপ সহ্য করতে পারছেন না। মানে তখন বিএনপি এই খলিলুর রহমান সহ নানা উপদেষ্টার পদত্যাগ চাইছে, এনসিপি কারো কারো পদত্যাগ চাইছে, কিন্তু আসল খবর ছিল যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নাকি আরো দুই বাহিনী প্রধানকে দুই কাঁধে নিয়ে গিয়ে ডক্টর ইউনূসকে বলে এসেছেন যে তিনি যদি এখনই একটা নির্বাচনের তারিখ না দেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তারিখ না দেন, তাহলে তিনি সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নিয়ে চলে যাবেন। মনে করে দেখেন, ওই সময়টায়, ঠিক ওই সময়টাতেই কিন্তু নয়াপল্টনের সভায় অনলাইনে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, তখন তো তিনি লন্ডনে নির্বাসিত, তিনিও হুমকি দিয়ে বললেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন আদায় করে নিতে হবে। ওরকম একটা সময়ে ইউনূস সাহেব উল্টো নাটক করে বসলেন যে তিনি পদত্যাগ করে ফেলবেন, তিনি আর এই চাপ সহ্য করতে পারছেন না। আর চারদিকে কান্নার রোল পড়ে গেল। ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম বললেন যেও না সাথী, জামায়াতের আমির বললেন এই সংকট নিরসনে জাতীয় সর্বদলীয় বৈঠক আহ্বান করা উচিত। আর তরুণ নেতারা এমন ইঙ্গিত দেওয়া শুরু করলেন যে সরাসরি আওয়ামী লীগের সঙ্গে উত্তরপাড়া আর দিল্লি মিলে তাদের বিপ্লবের সরকার, ইউনূস সরকারের পতন ঘটানোর চেষ্টা করছে। মনে করে দেখেন, তখন উপদেষ্টা এবং 2024-এর আন্দোলনের আরেক মহান নেতা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তিনি তখন ফেসবুকে প্রকাশ্য স্ট্যাটাস দিয়ে বললেন যে বাংলাদেশ আওয়ামী লীগ, তাদের ভাষায় BAL, নর্থ অ্যান্ড দিল্লি জোটভুক্ত হয়ে যে কুমির ডেকে আনছেন তা আপনাদেরকেই খাবে। মানে নর্থ বলতে বাংলাদেশে সাধারণভাবেই উত্তরপাড়া বা ক্যান্টনমেন্টকে বোঝানো হয়। কাজেই এই যে ওয়াকারুজ্জামান এক রহস্যময় চরিত্র, যাকে কিনা এই তরুণ নেতারা এর আগে 2025-এর মার্চে এক দফায় রিফর্মড আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনার চেষ্টা করতে তিনি ক্যান্টনমেন্টে সার্জিস আর হাসনাতকে ডেকে নিয়েছিলেন, সেই কথা ফাঁস করে দিয়ে মহাবিব্রতকর অবস্থায় ফেলেছিল। এরপর ওয়াকারুজ্জামান সামলে ওঠেন বটে, কিন্তু তার মধ্যেও মনে করে দেখেন নির্বাচনের তফসিলটা ইউনূস সরকার দেবেন কি দেবেন না এই নিয়ে যখন নানা রকম আলাপ চলছে, তখন এক দফা আরেকবার নভেম্বরের শুরুর দিকে বিমান বাহিনী আর নৌবাহিনী প্রধানকে নিয়ে যমুনায় গেলেন সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান। আর তার পরপরই সরকারকে ঘোষণা দিতে হলো যে অর্ধেক সদস্যকে সেনাবাহিনী মাঠ থেকে সরিয়ে নেবে, কারণ সেনাবাহিনীর সদস্যরা নাকি ক্লান্ত হয়ে পড়েছে, তাদের প্রশিক্ষণের ঘাটতি হচ্ছে। এবং এরপর সেনাবাহিনী সত্যি অর্ধেকে গেল কি গেল না এই নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হলো বটে, কিন্তু এই খবর বাজারময় ছড়িয়ে পড়লো যে এখন যদি ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের তফসিল ঘোষণা না করেন, তাহলে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নিশ্চিতভাবে 2025 শেষ হওয়ার আগেই সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নিয়ে যাবেন। সেনাপ্রধান যে বাংলাদেশে এই নির্বাচনটা যে শেষ পর্যন্ত 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে পেরেছে, এটারও সকল প্রকার কৃতিত্বের অধিকারী হয়েছেন। শেষ পর্যন্ত নির্বাচনটা হয়ে যাওয়ার পর সেটাও খুব সুন্দরভাবে সমাধা হয়েছে। দেখেন, নির্বাচন হয়ে যাওয়ার পরপরই একদিকে যেমন শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি তার কৃতজ্ঞ চিত্তে দেওয়া সাক্ষাৎকার প্রকাশিত হলো, তেমনি সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন, যিনি কিনা ইউনূস সরকারের পুরোটা আমল জুড়ে উপদেষ্টা হিসেবে সকল সুখ সুবিধা ভোগ করেছেন, তিনি উপদেষ্টা পদ ছেড়ে বেরিয়ে এসে সাংবাদিকের সঙ্গে সাক্ষাৎকারে বলে দিলেন যে ইউনূস সরকারের ভেতরে একটা কিচেন ক্যাবিনেট ছিল, যারা বসে বসে
সকল সিদ্ধান্ত নিত এবং তারা নানা রকম চক্রান্ত ষড়যন্ত্র করেছে। আর ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াতের মতো সাবেক সেনা কর্মকর্তারা এসব বিষয়ে কিছুই জানতে পারেননি। তার ওই কিচেন ক্যাবিনেটের গল্প দেওয়ার পরপরই মনে করে দেখুন, মানব জমিন সহ বিভিন্ন পত্রপত্রিকা লেখা শুরু করলো যে এই যে রিজওয়ানা হাসান, আসিফ নজরুল, আদিলুর রহমান খান শুভ্র, ফাউজুল কবির খান এরা মিলে নাকি নির্বাচনটা ঠেকিয়ে দিতে চেয়েছিলেন যাতে কিছুতেই বিএনপি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় না আসতে পারে। আর রিজওয়ানা হাসান তো নিজেই সাক্ষাৎকার দিয়ে বলে বসলেন যে তারা শেষ পর্যন্ত এমন ভাবে নির্বাচনটা সমাধা করেছেন যার ফলে কট্টরপন্থী কোনো গোষ্ঠীকে শেষ পর্যন্ত তারা বাংলাদেশের ক্ষমতায় আসতে দেন নাই। আর চারদিকে মানে বিজয়ী পক্ষ যারা বিএনপির তরফে, রাজনীতিবিদদের তরফে, বাংলাদেশের প্রথিতযশা বিশ্লেষকদের তরফে ধন্য ধন্য রব উঠল যে সেনাবাহিনীর একটা কঠোর ভূমিকার কারণেই নাকি শেষ পর্যন্ত বাংলাদেশে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন হতে পেরেছে। জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি অবশ্য সেটা মনে করে না। আর নির্বাচনের আগের দিন বিকেল বেলা থেকে যে ভিডিওর পর ভিডিও বেরিয়ে আসছিল যেমন ইচ্ছা জাল ভোট দেওয়ার আর ব্যালট বাক্সে ভোট ঢোকানোর, সেই ভিডিওগুলো নিয়ে অবশ্য কেউ আর কথা বলেন না। তখন সেনাবাহিনী কোথায় ছিল সেটাও এখন পর্যন্ত জানা যায় না, ঠিক যেমন ভাবে জানা যায় না সেনাবাহিনী কোথায় ছিল যখন বাংলাদেশ জুড়ে এত এত মববাজির ঘটনা ঘটেছে, কিংবা ঢাকার বুকেই 2 রাত 3 দিন ধরে ধানমন্ডি 32 নম্বরের বাড়িটা ভাঙা হয়েছে, কিংবা দীপু দাসকে যখন পুড়িয়ে দেওয়া হয়েছে, কিংবা প্রথম আলো ডেইলি স্টারে আগুন যখন লাগানো হয়েছে তখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের বাহিনী কি বাইরে ছিল নাকি ব্যারাকে ছিল? তখন কি তারা সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের কথা শুনছিল নাকি তারা তখন রিজওয়ানা হাসান, আসিফ নজরুল, ফাউজুল কবির খানের মতো ইউনূস সরকারের চক্রান্তকারী উপদেষ্টা কিচেন ক্যাবিনেটের কথা শুনছিল? এগুলো এখন পর্যন্ত পরিষ্কার হয় না। কাজেই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এত সহজে এই ক্ষমতার কেন্দ্র থেকে নিজেকে উঠিয়ে নিয়ে তারেক রহমান সরকার, বেসামরিক একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দিয়ে চলে যাবেন ব্যারাকে, সেটা এখনই বিশ্বাস করা মুশকিল। কারণ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যাদের ইঙ্গিতে, যাদের ভরসায়, যাদের উৎসাহে ব্যারাক থেকে বেরিয়ে এসেছিলেন 2 কাঁধে বিমান বাহিনী এবং নৌবাহিনী প্রধানকে নিয়ে, তাদের অনুমোদন ছাড়া তার পক্ষে ব্যারাকে ফিরে যাওয়া মুশকিলও বটে। আবার মনে রাখতে হবে বিপ্লবোত্তর পরিপ্রেক্ষিতে দেশে দেশে এই ঘটনা ঘটেছে, মানে মাসের পর মাস ধরে চলা রক্তক্ষয়ী সামরিক অভ্যুত্থানের পর যে 7ই নভেম্বর, তাকেও তো সিপাহী জনতার বিপ্লব বলা হয়। এই সব কিছুর পরিণতিতেই বিশ্বজুড়ে সাধারণভাবে একটা সামরিক বাহিনীর নেতৃত্বাধীন সরকারই শেষ পর্যন্ত একটা লম্বা সময় স্থায়ী হয়ে যায়। কাজেই ক্ষমতার কেন্দ্র ছেড়ে ওয়াকারুজ্জামান সত্যি আই হ্যাড এনাফ বলে তার বাহিনী নিয়ে ব্যারাকে ফিরে যাবেন সেটা ভাবা যেমন মুশকিল, বরং ইতিহাস পর্যালোচনা বলে, বিশ্লেষণ বলে যে 2027-এর জুনে ওয়াকারুজ্জামানের সেনাবাহিনী থেকে অবসরে যাওয়ার কথা। তার আগে যে কোনো ঘটনা প্রবাহ আসলে সেনাবাহিনীকে বরং প্রকাশ্য ক্ষমতার কেন্দ্রে নিয়ে আসতে পারে।